এনসিপি কে আসলে স্পেসিফিক মানুষ কেন ভোট দিবে? প্রথম কথা হচ্ছে যে এনসিপি যে জবাবদিহিতার কথা বলে সেই জবাবদিহিতাটা তাদের দলের মধ্যে দুইটা ভাবে এখন পর্যন্ত আমরা বাস্তবায়ন হইতে দেখছি এবং নির্বাচনের আগ পর্যন্ত আমার বিশ্বাস যে আমরা আগামী কয়েক মাসে এই ধরনের আরও অনেকগুলো এক্সাম্পল সেট করব যার মাধ্যমে আসলে মানুষের ওই আস্থার জায়গাটা আমরা অর্জন করতে পারবো কেন আমরা অন্য দলগুলো থেকে ডিফারেন্ট। এক, দ্বিতীয়ত যেই দুইটা জায়গায় আমরা এক্সাম্পল সেট অলরেডি করেছি সেটা এখন পর্যন্ত আমরা অন্য কোনো দলগুলোতে করতে দেখি নাই যে একটা রাজনৈতিক দলের সভাপতি এবং সেক্রেটারি 2 মেয়াদের বেশি থাকতে পারবে না এবং তারা নির্বাচিত হবে কাউন্সিলরদের ভোটে। এক, দ্বিতীয়ত হচ্ছে আমরা একটা স্বচ্ছ ফিনান্সিয়াল পলিসি, আমরা এখন পর্যন্ত জানি না আসলে বাংলাদেশের রাজনীতিবিদরা কি করেন, অর্থনৈতিক যোগানটা কোত্থেকে আসে, আমরা মানে এই জিনিসটা কেন জানি না, কেন প্রশ্ন করি না এর উত্তরও আমাদের জানা নাই। কিন্তু একটা বিষয় ওপেন সিক্রেট যে এই যে দলীয় লেজুর বৃত্তি যারা করেন বা দলীয় যে ক্যাডার বাহিনী থাকে তাদের অর্থনৈতিক যোগানটা একটা এই টাকাটা মানে স্বচ্ছ টাকা না, এটা ব্যাকডোর দিয়ে আসা টাকা, এটা সামহাও এটা জনগণের টাকা। এবং আমরা যদি একদম প্রত্যেকটা হিসাবকে সামনে এনে, বিশেষভাবে আমরা তো 5ই আগস্টের পর থেকে গত 16 বছরের অর্থনৈতিক অনেক কেলেঙ্কারির বিষয়ে সামনে আসছে, তো আমরা প্রত্যেকটা দুর্নীতির পিছনে কিন্তু দেখছি যে দুর্নীতি করা এই লক্ষ কোটি টাকার যে দুর্নীতি, লক্ষ লক্ষ কোটি টাকার যে দুর্নীতি, এই পুরাটাই হচ্ছে জনগণের টাকা থেকে যায়। তো রাজনৈতিক দলগুলো যখন তাদের ফিনান্সিয়াল পলিসি স্পষ্ট করে না, জনগণের সামনে যখন তাদের অর্থের যোগান এবং একজন রাজনীতিবিদ কিভাবে অর্থ সঞ্চয় করছেন এই বিষয়টা যখন স্পষ্ট করে না, তখন কিন্তু মানুষের অনাস্থাটা তৈরি হয় এবং এই অনাস্থাটা মানুষ সেভাবে কখনো প্রকাশ করতে না পারার বড় কারণ হচ্ছে যে এই যে ক্যাডার ভিত্তিক রাজনীতি, এই যে মাফিয়াতন্ত্র তৈরি হওয়া, একজন দলীয় নেতা বা একজন ক্ষমতাসীন নেতা যখন হবেন তখন সে এত বড় মাফিয়া হয়ে উঠবেন যে তার অর্থের যোগানটা কোত্থেকে আসে জনগণ এই প্রশ্নটা করার মতো সাহসটুকু করতে পারে না। এনসিপি বাংলাদেশে নির্বাচনের মাঠে অন্যদের থেকে এগিয়ে থাকার সম্ভাবনা সৃষ্টি আমরা আশা করছি। এই দুইটাকে আমি এক্সাম্পল হিসেবে বললাম এবং আমি তো বললাম যে আমরা সংস্কারের মাধ্যমে যে বিষয়গুলোর কথা বলছি, জনগণ তো মানে এখন পর্যন্ত যে কথাগুলো আমরা জনগণের কাছে নিয়ে গেছি, আমরা এখন পর্যন্ত জনগণকে এগুলো রিজেক্ট করতে দেখিনি। আমরা যখন বলা শুরু করলাম যে এখানে আমরা একটা মানে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে চাই, এখানে বিচার বিভাগকে আমরা স্বতন্ত্র দেখতে চাই, তখন জনগণই আমাদেরকে বললো যে আমরা বাংলাদেশে আরেকটা এসকে সিনহা দেখতে চাই না। আগামীতে আসলে এনসিপি পররাষ্ট্রনীতি কেমন হবে? এক বাক্যে যদি বলি, এনসিপির পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশপন্থী। বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমাদের যে নীতি অবলম্বন করতে হবে আমরা সেটাই অবলম্বন করতে পারবো। এখন প্রশ্নের জায়গাটায় আসি, বাংলাদেশ একটা জিওপলিটিক্যাল জায়গা থেকে অথবা ভূ রাজনৈতিক জায়গা থেকে যেই অবস্থানে আছে, বাংলাদেশকে সবসময়ই বিভিন্ন রাষ্ট্র তাদের জায়গা থেকে মানে তাদের কর্তৃত্বটা এখানে স্থাপন করার চেষ্টা করেছে, তাদের সাম্রাজ্যটা এখানে গেড়ে বসার চেষ্টা করেছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশে বিভিন্ন বড় বড় রাষ্ট্রের একটা স্বার্থকেন্দ্রিক চিন্তাভাবনা এবং এটার একটা প্রতিফলন, এটার একটা প্রচেষ্টা অপচেষ্টা যাই বলি আমরা বিভিন্ন সময় দেখেছি। এই জায়গা থেকে আমরা মনে করি যে যখন দুটি রাষ্ট্রের স্বার্থ একটা দেশের মধ্যে থাকে, সেক্ষেত্রে আন্তর্জাতিকভাবে একটা নীতি হচ্ছে যে বাফার স্টেট হিসেবে ফাংশন করা, যে কোনো রাষ্ট্রের মধ্যে এককভাবে একীভূত না হয়, তাদের স্বার্থের সাথে এককভাবে অ্যালাইনমেন্টে না গিয়ে, শেখ হাসিনা যেমনিভাবে দিল্লির সাথে পুরোপুরিভাবে দেশকে বিক্রি করে দেওয়ার জন্য প্রস্তুত ছিল এবং সে যখন বলেছেও যে এমন কিছু দিয়ে এসছি যেটা কেউ কোনোদিন দিতেও পারবে না, হ্যাঁ কোনোদিন ভুলতে পারবে না, তো সেই জায়গা থেকে এককভাবে কোনো রাষ্ট্রের কাছে দেশের স্বার্থকে বিক্রি না করে, যখন উভয় রাষ্ট্র বা একাধিক বড় বড় রাষ্ট্র যখন একটা দেশের মধ্যে স্বার্থকেন্দ্রিক তার চিন্তা ভাবনা করে, তখন বাফার স্টেট হিসাবে দুটোর মধ্যে ব্যালেন্স করে বাংলাদেশের স্বার্থটা, নিজের দেশের স্বার্থটা যেই নীতি অবলম্বন করলে রক্ষা করা সম্ভব সেই নীতির মধ্যেই আমরা যাব।